আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সাধারণ ঢেঁড়স আর আলু দিয়ে তৈরি জিভে জল আনা একটা রেসিপি, যেটা কিন্তু দুপুরে গরম ভাত এমনকি রুটির সঙ্গে থাকলে আর কোনো কিছুর প্রয়োজন হয় না। নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবারও একটা রেসিপি নিয়ে। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। দেখুন, এখানে আমি 250 গ্রাম ঢেঁড়স নিয়েছি আর ঢ্যাঁড়সগুলোকে আগের থেকে আমি ধুয়ে রেখেছিলাম। এখন আমি ঢ্যাঁড়স এইভাবে করে কেটে নিচ্ছি। তো বন্ধুরা, একটু মাঝারি সাইজ করে ঢ্যাঁড়সগুলো কেটে নিতে হবে। সবগুলো ঢ্যাঁড়স আমি কেটে নিচ্ছি। আর ঢ্যাঁড়সগুলো কিন্তু কেটে ধুতে যাবেন না, কাটার আগে কিন্তু ধুয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, এইভাবে করে আমি কেটে নিয়েছি। এবার আমি আলু কেটে নিচ্ছি। এইরকম একটা আলু নিয়েছি। এবার আমি আলুটা কেটে নিচ্ছি। আলুটা আমি এইরকম একটু লম্বা লম্বা করে কেটে নেব। তারপরে এইরকম আমি ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। আলু কিন্তু আপনাদের পছন্দের মতো যে কোনো শেপে কেটে নিতে পারেন, তবে এইভাবে ডুমো ডুমো করে কেটে নিলে কিন্তু ভীষণই ভালো হয়। এবার দেখুন, আলু ঢ্যাঁড়স সব কিছু আমি কিন্তু কেটে নিয়েছি। এবার আমি একটা মশলা করে নিচ্ছি। তো এখানে 2 চামচ পরিমাণে নিয়ে নিচ্ছি কালো সর্ষে। তো একটা বাটির মধ্যে কালো সর্ষে দিয়ে এখন 1 চামচ পরিমাণে নিয়ে নিচ্ছি পোস্ত। আর এখানে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা পাকা লঙ্কা। তো লঙ্কাটাকে আমি বেটে নেব সর্ষে আর পোস্তর সঙ্গে। খুব সুন্দরভাবেই বাটা হয়ে গেছে। এবার রান্নার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম করে এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল কিছুটা পরিমাণে। এবার তেলটাকে প্রথমেই বেশ ভালোভাবেই গরম করে নিতে হবে। দেখুন, এখানে কিন্তু তেলটা গরম হয়ে গেছে। আর এখন আমি ঢ্যাঁড়সটা দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে লবণ। আর লবণটা দিয়েও বেশ ভালোভাবে ঢ্যাঁড়সের সঙ্গে মিশিয়ে নিতে হবে। এতে করে কিন্তু ঢ্যাঁড়সের মধ্যে লবণটা বেশ ভালোভাবেই ঢুকবে। আর তখন কিন্তু ঢ্যাঁড়সের এই রেসিপিটা ভীষণই ভালো লাগবে। ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো আমি মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। অনেকেই কিন্তু ঢ্যাঁড়স খেতে একদম পছন্দ করে না, এই কারণে ঢ্যাঁড়সের একটা পিচ্ছিল ভাব থাকে, তার জন্য অনেকেই পছন্দ করে না। তবে আমি যে পদ্ধতিতে রান্না করছি সেই পদ্ধতিতে রান্না করলে কিন্তু এই পিচ্ছিল ভাবটা একদম থাকে না। বন্ধুরা, ঢ্যাঁড়সটা কিন্তু এখানে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু ঢ্যাঁড়সের পিচ্ছিল ভাবটা চলে যাবে। দেখুন, ঢ্যাঁড়স কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি। আর এইভাবে লাল করে ভেজে নিতে হবে। এতে করে কিন্তু ঢ্যাঁড়সের রেসিপিটা ভীষণই খেতে ভালো লাগবে। আর ঢ্যাঁড়সের পিচ্ছিল ভাবটা খুব সহজেই চলে যাবে। ঢ্যাঁড়স ভাজা হয়ে গেলে এখন ঢ্যাঁড়সগুলো আমি তুলে নিচ্ছি। এবার দেখুন বন্ধুরা, ঢ্যাঁড়স তুলে নেওয়ার পরে এখানে আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি আরও কিছুটা পরিমাণে সর্ষের তেল। এবার আমি তেলটা দিয়ে দিচ্ছি আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। আলু ভেজে নিলে ভীষণই সুন্দর লাগে। এখন আলুর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ। আর লবণটা দিয়েও বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে কিন্তু আমি আলু ভাজার সঙ্গে কোনো রকমে হলুদের গুঁড়ো ব্যবহার করছি না, শুধুমাত্র লবণ দিয়ে আলুটাকে ভেজে নেব। ঢাকনা দিয়ে 2-3 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে একটু রান্না হতে দিয়েছিলাম। দেখুন, আলুর গায়ে কিন্তু কালার ধরেছে। আর এইভাবে হালকা লাল করে ভেজে নিতে হবে। তো ঢ্যাঁড়সের পরিমাণ অনুযায়ী এখানে কিন্তু আমি একটা আলু নিয়েছি। আপনারা যদি ঢ্যাঁড়সটা একটু বেশি পরিমাণে নেন তাহলে আলুর পরিমাণটাও বাড়িয়ে দেবেন। এখানে দেখুন আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো তুলে নিচ্ছি। এবার আলু তুলে নিয়ে কড়াইয়ে দিয়ে দিলাম আবারও একটু সর্ষের তেল। তেলটাকে বেশ ভালোভাবেই গরম করে এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে গোটা সাদা জিরে। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচের থেকে একটু কম কালো জিরে। তো এই 2 ফোড়ন আমি কিন্তু একটু ভেজে নেব। আর দিয়ে দিলাম এখানে একটা শুকনো লঙ্কা কেটে। এখন একটু নাড়াচাড়া করে ফোড়নগুলোকে ভেজে নেব। বন্ধুরা, এখানে যদি কালো জিরে আর সাদা জিরে দিয়ে রান্না করা যায় তাহলে কিন্তু দারুণ লাগে। এবার এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এইভাবে মিহি করে কুচি করে রেখেছিলাম। তো ওই পেঁয়াজ কুচিটা দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে কিন্তু আমি কোনো রকমের রসুনের ব্যবহার করব না। যদি আপনারা এই রেসিপিতে রসুন পছন্দ করেন তাহলে রসুনও দিতে পারেন। দেখুন, পেঁয়াজটাকে নাড়াচাড়া করে একটু লাল করে ভেজে নিয়েছি। পেঁয়াজের কাঁচা গন্ধ কিন্তু থাকলে ভালো লাগে না এই রেসিপিতে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটো আমি এইভাবে কুচি করে কেটে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এখানে 1 ইঞ্চি পরিমাণে আদা বাটা। এবার আদা বাটা দিয়ে বেশ ভালোভাবে কিন্তু সব কিছুর সাথে আমি মিশিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে রেখে এখানে মশলাটা কিন্তু একটু ভেজে নিতে হবে। আর মশলা যতক্ষণ না ভাজা ভাজা একটা গন্ধ ছাড়ে ততক্ষণ পর্যন্ত আমি এইভাবেই নাড়াতে থাকবো।
পেঁয়াজের সঙ্গে টমেটো এবং আদাও ভাজা হয়ে যাবে। এখানে আপনারা চাইলে টমেটো পিউরিও দিতে পারেন। দেখুন এইভাবে করে কিন্তু কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিলাম। এরপরে আমি এখানে ঢাকনা দিয়ে রান্না হতে দেব মিনিমাম 3 থেকে 4 মিনিট। এতে করে কিন্তু টমেটো অনেকটা নরম হয়ে যাবে এবং গলেও যাবে। ঢাকনা খুলে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখানে কিন্তু মশলাটা একেবারে ভাজা ভাজা হয়ে গেছে, মানে পেঁয়াজ আদা টমেটো সব কিছু কিন্তু খুব সুন্দরভাবেই ভাজা ভাজা হয়ে গেছে। মশলার কিন্তু আর কাঁচা গন্ধ নেই। এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণের জল। এবার জলটা দিয়ে বেশ ভালোভাবে কিন্তু আমি এখানে মিশিয়ে নেব। ঢ্যাঁড়সের এই রেসিপিটা বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। ভীষণই ভালো লাগে খেতে, দুপুরে ভাতের সঙ্গে এমনকি রুটির সঙ্গে। এখন দেখুন জলটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা চেরা, দিয়ে দিচ্ছি কালারের জন্যে হলুদের গুঁড়ো, আর এখানে 1/2 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো। একটু ঝাল ঝাল হলে কিন্তু ভীষণই ভালো লাগে। তবে আপনারা যদি ঝাল বেশি খেতে পছন্দ না করেন তাহলে কিন্তু লঙ্কার গুঁড়োটা নাও দিতে পারেন। দেখুন এইভাবে করে কিন্তু মশলাটাকে আমি প্রথমে 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নেব। মশলা যত ভালোভাবে কষানো হবে ততই কিন্তু রেসিপিটা খেতে বেশ ভালো লাগবে। আর দেখুন এখানে কিন্তু মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার কালারটাও কিন্তু সুন্দর এসছে। এবার আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। এবারে আমি আলুটা দিয়ে মশলার সঙ্গে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে কিন্তু নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে, তাতে করে কিন্তু আলুটা এখানে অনেকটা সেদ্ধ হয়ে যাবে। আমার চ্যানেলে কিন্তু এই রকম অনেক ঘরোয়া রেসিপি আছে যেগুলো কিন্তু বানাতে খুবই সহজ লাগে, যে কেউ একবার দেখার পরে খুব সহজেই বানিয়ে নিতে পারবে। তো আপনারা চাইলে কিন্তু দেখে আসতে পারেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন। তো দেখুন এখানে কিন্তু আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য আমি রান্না হতে দিয়েছিলাম। এবার ঢাকনাটা খুলে আবারও বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। মশলার সঙ্গে আলুটাও খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবং শুকনো শুকনো হয়ে গেছে এখানে মশলাটা। আলু কিন্তু এখানে সেদ্ধ হয়ে গেছে। তবে এই রেসিপির জন্য কিন্তু এখানে বেশি জলের প্রয়োজন হবে না। এইভাবে করে আগে কিন্তু আলুটাকে একটু ভেজে নিতে হবে। দেখুন আলু কিন্তু মশলার সঙ্গে খুব সুন্দরভাবে কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি জল। এবার এখানে খুবই অল্প পরিমাণে প্রথমেই জল দিলাম, আর জলটা দিয়ে মশলার সঙ্গে আলুর সঙ্গে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি এখানে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা ঢ্যাঁড়সটাকে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে মিশিয়ে নেব। ঢ্যাঁড়সের অনেক রকমের রেসিপি খেয়েছেন, তবে এটা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে। দেখুন ঢ্যাঁড়সটা দিয়েও বেশ ভালোভাবেই এখানে মিডিয়াম ফ্লেমে আমি একটু রান্না করে নিয়েছি। এতে করে কিন্তু ঢ্যাঁড়সের মধ্যে মশলাগুলো খুব সুন্দরভাবে সেট হবে। এবার আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা সর্ষে আর পোস্ত আমি একসঙ্গে শিলপাটায় বেটে রেখেছিলাম, আর শিলপাটায় বাটা মশলা কিন্তু ভীষণই সুস্বাদু লাগে রেসিপি দিয়ে দিলে। এবার আমি বেটে রাখা মশলা দিয়ে এখানে পরিমাণ মতো দিয়ে দেব জল, আর জলটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। আর এটা কিন্তু বেশি ঝোল ঝোল হবে না, একটু শুকনো টাইপের হবে, তার জন্য কিন্তু বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। এইভাবে অল্প জল দিয়ে বেশ ভালোভাবে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণটা কিন্তু একটু দেখে শুনে দিতে হবে, যেহেতু আমি ঢ্যাঁড়স ভাজার সময় অল্প পরিমাণে লবণ দিয়েছিলাম। এবার আমি লবণটা দিয়ে বেশ ভালোভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছি। এখন এটা রান্না হতে দেব ঢাকনা দিয়ে মিনিমাম 5 মিনিট। তো এটা রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না। 5 মিনিট পরে দেখুন বন্ধুরা, রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। আর ঢ্যাঁড়সের কালারটা দেখে বুঝতে পারছেন ঢ্যাঁড়সগুলো কিন্তু খুব সুন্দরভাবেই রান্না হয়ে গেছে। আর এইভাবে কিন্তু রেসিপিটা বানালে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু আঙুল চাটতে বাধ্য হবে। তো একঘেয়ে যখন ঢ্যাঁড়স ভালো লাগে না, এটা একবার হলেও ট্রাই করতে পারেন। আলু কিন্তু এখানে খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়ে গেছে। এবার দেখুন রেসিপিটা আমার রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। তো নামানোর আগে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে সর্ষের তেল। তো কাঁচা সর্ষের তেল দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নেব।
যদি আপনারা ভাতের সঙ্গে খেতে চান একটু ঝোল ঝোল রাখতে পারেন, তবে এইভাবে শুকনো শুকনো করে কিন্তু রুটি পরোটা খেতে ভীষণ ভালো লাগবে। রেসিপিটা আমার পরিবেশনের জন্য রেডি। 5 মিনিটের জন্য আমি স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দিয়েছিলাম গ্যাসটা বন্ধ করে। আর কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন। তো রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত, আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল। আজকের মতো টাটা।